অধ্যায় 11। সকলে চুপচাপ। অমায়িক হাসির সঙ্গে কাউন্টেন্স অতিথিদের দিকে তাকাতে লাগল। অবশ্য এ সত্য লুকালো না যে এখন তারা সবাই বিদায় নিলে সে মোটেই দুঃখিত হবে না। অতিথির মেয়েটি এর মধ্যে জিজ্ঞাসু দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে পোশাকটা পরিপাটি করে নিচ্ছিল। এমন সময় হঠাৎ পাশের ঘর থেকে অনেক ছেলে মেয়ে দৌড়ে দরজার কাছে যাবার এবং একটি চেয়ার উল্টে যাবার শব্দ শোনা গেল। 13 বছরের একটি মেয়ে মসলিনের খাটো ফ্রকের ভাঁজে একটা কিছু লুকিয়ে নিয়ে ছুটে ঘরের মধ্যে ঢুকে মাঝখানে দাঁড়িয়ে পড়ল। স্পষ্ট বোঝা গেল ছুটতে ছুটতে এতদূর চলে আসার ইচ্ছা তার ছিল না। তার পিছন পিছন দরজায় এসে হাজির হলো লাল রঙের কোট কলারওয়ালা একটি ছাত্র, রক্ষী বাহিনীর একজন অফিসার, 15 বছরের একটি মেয়ে এবং খাটো জ্যাকেট পরা গোলাপি মুখের একটি মোটা সোটা ছেলে। কাউন্ট লাফিয়ে উঠে এ পাশে হেলে দুলে 2 হাত বাড়িয়ে দৌড়ে আসা মেয়েটিকে জড়িয়ে ধরল। আহ, এই যে ধরে ফেলেছি। হাসতে হাসতে কাউন্ট বলল, আমার মামুনি, আজ যার নামকরণ দিবস, আদরের মেয়েটি আমার। কঠোর হবার ভান করে কাউন্টেন্স বলল, সোনামণি, সব কিছুর সময় অসময় আছে। স্বামীর দিকে ফিরে বলল, তুমিই ওকে নষ্ট করেছ ইলিয়া। অতিথিটি বলল, কেমন আছো সোনা? তোমার নামকরণ দিবস বারবার ফিরে আসুক এই কামনা করি। মায়ের দিকে ফিরে বলল, কি মনোরম মেয়েটি। কালো চোখ ও চওড়া মুখের মেয়েটি ঠিক সুন্দরী না হলেও প্রাণ শক্তিতে ভরপুর। দৌড়ে আসার জন্য তার খোলা কাঁধ দুটো উঠছে নামছে, বডিটা কাঁপছে। পিছনে ঠেলে দেওয়া হলো কালো কোঁকড়ানো চুল, সরু খোলা হাত, লেস লাগানো সরু পাজামা পরা ছোট দুখানি পা, নিচু চটিতে ঢাকা পায়ের পাতা। সব মিলিয়ে মেয়েটি এখন সেই মনোহর বয়সে এসে পৌঁছেছে যখন মেয়েটি ঠিক শিশুও নেই, আবার শিশুটি এখন নারীও হয়ে ওঠেনি। মায়ের বকুনিকে গ্রাহ্য না করে মেয়েটি বাবার কাছ থেকে পালিয়ে লজ্জারক্ত মুখখানি মায়ের ওড়নার লেসের মধ্যে লুকিয়ে ফেলে হাসতে লাগলো। হাসতে হাসতে ভাঙা ভাঙা কথায় একটা পুতুলের কথা বুঝিয়ে বলে ফ্রকের ভাঁজের ভিতর থেকে সেটা বের করতে দেখালো। দেখতে পাচ্ছ, আমার পুতুল মিমি, দেখো। নাতাশা শুধু এইটুকু বলতে পারল। তার কাছে সব ব্যাপারটাই মজার খেলা। মায়ের গায়ে ঠেস দিয়ে সে এমন প্রচণ্ডভাবে হো হো করে হেসে উঠল যে গম্ভীর অতিথিটি পর্যন্ত সে হাসিতে যোগ না দিয়ে পারল না। কঠোর হবার ভান করে মেয়েটিকে ঠেলে সরিয়ে দিয়ে মা বলল, এবার এখান থেকে পালাও, আর তোমার দস্যিপনাও সঙ্গে নিয়ে যাও। অতিথির দিকে ফিরে বলল, এটি আমার ছোট মেয়ে। নাতাশা এক মুহূর্তের জন্য মায়ের ওড়না থেকে মুখ তুলে তার দিকে তাকিয়ে আবার মুখটা লুকিয়ে ফেলল। বাধ্য হয়ে এই পারিবারিক দৃশ্যের দর্শক হয়ে অতিথিটি ভাবল তারও এতে অংশ নেওয়া দরকার। সে নাতাশাকে বলল, বলো তো সোনা, মিমি তোমার কে হয়? আমার তো মনে হয় মেয়ে, কি বলো? এসব ছেলে মানুষই ব্যাপারে অতিথির নাম গলানো নাতাশার পছন্দ হলো না। কোনো কথা না বলে সে গম্ভীরভাবে তার দিকে তাকালো। ইতোমধ্যে ছোটদের দল, আন্না মিখাইলোভানার ছেলে অফিসার বরিস, কাউন্টের বড় ছেলে উপস্নাতক নিকোলাস, কাউন্টের 15 বছর বয়সের ভাইজি সোনিয়া, আর কাউন্টের ছেলে পেতোয়া, পিটারের ডাকনাম। সকলেই বসবার ঘরে জমিয়ে বসছে এবং তাদের চোখে মুখে যে উত্তেজনা ও উল্লাস ঝলমল করছে তাকে শোভন ব্যবহারের সীমার মধ্যে নিয়ন্ত্রিত রাখতে চেষ্টা করছে। স্পষ্টতই পিছনের যে ঘর থেকে তারা ছুটে বেরিয়ে এসছে সেখানে যে সব আলোচনা চলছিল সেগুলি এই বসবার ঘরে সামাজিক উৎসাহ, আবহাওয়া ও কাউন্টেন্স অ্যাপ্রেক্সিনাকে নিয়ে আলোচনার চাইতে অনেক বেশি মজার। অনেক কষ্টে হাসি চেপে তারা মাঝে মাঝেই একে অন্যের দিকে তাকাচ্ছিল। ছাত্র ও অফিসার দুটি যুবকী ছেলেবেলা থেকে বন্ধু। দুজনের একই বয়স, দেখতে একরকম না হলেও দুজনই সমান সুন্দর। বরিস লম্বা ফর্সা, তার মুখমণ্ডল শান্ত সুদর্শন,
নিকোলাস ছোটখাটো, মাথায় কোকড়া চুল, সরল মুখ। উপরের ঠোঁটে ইতোমধ্যেই কালো লোম দেখা দিয়েছে। সারা মুখে আবেগ ও উৎসাহ সুস্পষ্ট। বসবার ঘরে ঢুকে নিকোলাস লজ্জা পেল। কিছু একটা বলতে চেষ্টা করল, কিন্তু পারল না। অপরদিকে বরিস সঙ্গে সঙ্গেই পায়ের নিচে মাটি পেয়ে গেল। শান্তভাবে হাসির মেজাজে সে বলতে লাগলো, পুতুল মিমি যখন তরুণী ছিল, যখন তার নাকটা ভাঙেনি, তখন থেকে সে তাকে চেনে। এই 5 বছরের চোখের সামনে সে কেমন বুড়ি হয়ে গেছে। খুলির মাঝ বরাবর তার মাথাটা ফেটে চৌচির হয়ে গেছে। কথাগুলি বলে সে নাতাশার দিকে তাকালো। তার দিক থেকে মুখ ফিরিয়ে নাতাশা তাকালো তার ভাইয়ের দিকে। নিকোলাস তখন চোখ কুঁচকে চাপা হাসির দমকে কাঁপছে। তা দেখে রাগ সামলাতে না পেরে নাতাশা লাফ দিয়ে উঠে তার দুখানি ছোট পায়ে যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। বরিস হাসল না। ঈষৎ হেসে সে মাকে জিজ্ঞেস করল, তোমরা কোথায় যাবে বলছিলেন না মামুনি? তোমাদের কি গাড়িটা চাই? মাও হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, যাও তো, গাড়িটা জুড়তে বলো। বরিস নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল নাতাশার খোঁজে। মোটাসোটা ছেলেটি রেগে তাদের পিছন পিছন ছুটে গেল। তাদের কর্মসূচিতে ব্যাঘাত ঘটায় এমন যেন বিরক্তি হয়ে উঠেছে। অধ্যায় 12। তরুণী অতিথিটি এবং কাউন্টেসের বড় মেয়েকে না ধরলে এখন বসবার ঘরে অল্প বয়সীদের মধ্যে নিকোলাস আর ভাইজি সোনিয়া। মেয়েটি একহারা, ছোটখাটো, সুন্দরী, দীর্ঘ আখিপক্ষে ঢাকা 2 চোখ, শান্ত চাউনি। ঘন কালোর চুলের বিনুনি মাথাটাকে 2বার প্যাচ দিয়ে রেখেছে। গায়ের রঙে বাদামি আভা, বিশেষ করে সুঢৌল ও পেশিবহুল বাহু ও গলার রঙে বাদামি আভা। বিশেষ করে সুঢৌলু ও পেশিবহুল বাহু ও গলার রঙে বাদামের আভাস। সুললিত চলন, নরম হাত পায়ের নমনীয়তা, আচরণে একটা বিশেষ লাজম্রতা ও সংযম, সব মিলে আজ সে একটি সুন্দর, সদ্য বেড়ে ওঠা বিড়ালছানা হলেও অচিরেই একটি সুন্দরী মার্জানি হয়ে উঠবার সম্ভাবনা তার মধ্যে আছে। তার হাসি দেখেই বোঝা যায় যে নিজেকে সে সাধারণ আলোচনার যোগ্য শ্রোতা বলে মনে করে। নিজের অজান্তেই দীর্ঘ ঘন আখিপক্ষের নিচ দিয়ে সে সেনা বিভাগে যোগদানকারী জ্ঞাতি ভাইয়ের দিকে তাকাচ্ছিল। স্পষ্টই বোঝা যাচ্ছিল, সুযোগ পেলেই তারা দুজনেও নাতাশা ও বরিসের মতো বসবার ঘর থেকে পালিয়ে গিয়ে খেলা শুরু করে দিবে। অতিথিটিকে সম্বোধন করে এবং নিকোলাসকে দেখিয়ে কাউন্ট বলল, কি জানেন, তার বন্ধু বরিস অফিসার হয়েছে, কাজেই বন্ধুত্বর খাতিরে সেও বিশ্ববিদ্যালয় ছেড়ে, এই বুড়ো বাপকে ছেড়ে সামরিক চাকরিতে ঢুকতে যাচ্ছে। অথচ প্রাচীন সংগ্রহশালা বিভাগে তার জন্য চাকরি এবং সব কিছুই অপেক্ষা করছিল। এই তো খাঁটি বন্ধুত্ব, তাই না? জিজ্ঞাসার সুরে কাউন্ট কথাগুলি বলল। কিন্তু লোকে তো বলছে যুদ্ধ ঘোষণা করা হয়ে গেছে। অতিথি জবাব দিল। কাউন্ট বলল, তারা তো অনেকদিন ধরেই একথা বলছে, বারবার একথা তারা বলবে, আর তাতেই শেষ হয়ে যাবে। কি জানেন, এই হলো বন্ধুত্ব। সে অশ্বারোহী বাহিনীতে যোগ দিতে যাচ্ছে। কি বলবে বুঝতে না পেরে অতিথি মাথা নাড়ল। নিকোলাস রেগে বলল, বন্ধুত্বের জন্য মোটেই নয়, আমি নিজেই বুঝতে পারি যে সেনাবাহিনীই আমার কর্মক্ষেত্র। সে তার সম্পর্কিত বোন ও তরুণী অতিথিটির দিকে তাকালো। দুজনই স্মিত হাসিতে তাকে সমর্থন জানালো। পাভলোগ্রাদ হাজার বাহিনীর কর্নেল সুবার্ট আজ আমাদের এখানেই নৈশ ভোজন সারবেন। তিনি ছুটিতে এসেছেন, নিকোলাসকে সঙ্গে করে নিয়ে যাবেন। কোনো উপায় নেই, কাঁধ ঝাঁকুনি দিয়ে কাউন্ট বলল। কথাটা তার পক্ষে কষ্টকর হলেও সে সহজভাবেই বলল। ছেলে বলল, আমি তো আগেই তোমাকে বলেছি পাপি, তুমি যদি আমাকে যেতে দিতে না চাও তো আমি থেকে যাব। কিন্তু আমি জানি সেনাবাহিনী ছাড়া আর কোথাও আমাকে দিয়ে কিছু হবে না। আমি কূটনীতিকও হতে পারবো না, সরকারি করণিকও নয়। মনের কথা লুকিয়ে রাখতে আমি জানি না,
কথা বলতে বলতেই সে একটি সুন্দর যুবকের প্রেমিকা সুলভ দৃষ্টিতে সোনিয়া ও তরুণী অতিথিটির দিকে তাকাতে লাগলো। ছই বিড়াল ছানাটিও নিকোলাসকে বারবার দেখছে। তাকে দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সে আবার লাফিয়ে ঝাঁপিয়ে তার বিড়ালি স্বভাবকে প্রকাশ করবে। বুড়ো কাউন্ট বলল, ঠিক আছে ঠিক আছে, ও তো সবসময় রেগে আছে। ওই বোনাপার্তই ওদের মুন্ডু ঘুরিয়ে দিয়েছে। সে যে একজন পতাকাবাহী সৈনিক থেকে সম্রাট হয়েছে এই কথাই ওরা সকলে ভাবে। বেশ তো বেশ তো, ঈশ্বর যেন তাই করেন। অতিথির মুখের ব্যঙ্গের হাসি তার নজরে পড়ল না। বড়রা বোনাপার্তকে নিয়ে আলোচনা শুরু করে দিল। জুলি কারাগিনার যুবক রস্তভের দিকে মুখ ফিরালো। বড়ই দুঃখের কথা, বৃহস্পতিবার দিন তুমি আখায়বদের বাড়ি যাওনি। তুমি না থাকায় আমার এত খারাপ লাগছিল। মৃদু হেসে জুলি বলল। যুবকটি খুশি হয়ে প্রেমিকা সুলভ হাসি হেসে জুলির আরও কাছে বসে তার সঙ্গে গোপন কথায় মেতে উঠল। সে একবারও খেয়াল করল না যে তার এই হাসি সোনিয়ার বুক ছুঁড়ে বসিয়েছে। সে বেচারি লজ্জায় লাল হয়ে অস্বাভাবিকভাবে হাসছে। আলোচনার ফাঁকে সে একবার সোনিয়ার দিকে তাকালো। সোনিয়া ক্রুব্ধ দৃষ্টিতে তার দিকে একবার তাকালো, তারপর চোখের পানি চাপতে না পেরে এবং ঠোঁটের নকল হাসি রাখতে না পেরে উঠে ঘর থেকে চলে গেল। নিকোলাসের সব হইচই থেমে গেল। সে আলোচনার মধ্যে একটু ফাঁক খুঁজতে লাগলো এবং সুযোগ পাওয়া মাত্রই বিষণ্ণ মুখে সোনিয়ার খোঁজে বেরিয়ে গেল। এইসব তরুণ তরুণীরা কত সহজে মন দেয়া নেয়া করে। তরুণ তরুণীরা এই ঘরটাতে যে উজ্জ্বলতা এনে দিয়েছিল সেটা মিলিয়ে যেতে কাউন্টেস বলল, ঠিক কত দুঃখ, কত উদ্বেগ আর পার হয়ে তবে না আজ তাদের নিয়ে এত সুখ। অথচ আজও আনন্দের চাইতে উদ্বেগই বেশি। উদ্বেগের আরও শেষ নেই। বিশেষ করে ঠিক এই বয়সে ছেলে মেয়ে উভয়েরই পক্ষে বয়সটা বড় বিপজ্জনক। সবই নির্ভর করে শিক্ষা দীক্ষার উপরে, অতিথিটা মন্তব্য করল। কাউন্টেন্স বলতে লাগলো, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। ঈশ্বরকে ধন্যবাদ, আজ পর্যন্ত আমি ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুর মতোই ব্যবহার করেছি, আর তারাও আমার উপর পুরোপুরি বিশ্বাস করেছে। এ ভুল তো সব বাবা মাই করে যে ছেলেমেয়েরা তাদের কাছে কিছুই লুকায় না। আমি জানি আমার মেয়ে যদি কোনো গোপন কথা থাকে তো আমাকেই তো প্রথমে বলবে। আর আবেগের বশে নিকোলাস যদি কোনো ক্ষতি করে বসে, একটি ছেলের পক্ষে সেটা ঘটতেই পারে। তাহলেও সে কখনো এই পিটার্সবুর্গের যুবকদের মতো হবে না। ঠিক, তারা সব চমৎকার ছেলে। চমৎকার কাউন্টও সুরে সুর মেলালো। যখনই কোনো বিভ্রান্তিকর সমস্যা দেখা দেয় তখনই সব কিছুকে চমৎকার ভেবে নিয়ে সমস্যার সমাধান করাই তার স্বভাব। ভাবতো ও হতে চায় হুজার, কি আর করা যাবে। অতিথিটি বলল, আপনার মেয়েটি কিন্তু খুবই মনোরমা, একটি ছোট আগ্নেয়গিরি। কাউন্ট বলল, হ্যাঁ একেবারে সত্যিকারের আগ্নেয়গিরি, ঠিক আমার মতোই হয়েছে। আর কি কণ্ঠস্বর! মেয়ে হলেও সত্যি কথাই বলবে ও বড় গায়িকা হবে। দ্বিতীয় সালামনি, ওকে গান শেখাবার জন্য একজন ইতালীয় শিক্ষক রেখে দিয়েছি। ওর কি সেই বয়স হয়েছে? আমি তো শুনেছি এত অল্প বয়সে রেওয়াজ করলে গলা খারাপ হয়ে যায়। আহা না না, অতটা অল্প বয়স নয়। কাউন্ট বলল, আগে আমাদের মায়েদের তো 12-13 বছরেই বিয়ে হয়ে যেত, আর ও তো এর মধ্যে বরিসের প্রেমে পড়ে গেছে। ভাবুন তো। বরিসের মায়ের দিকে তাকিয়ে স্মিত হাসির সঙ্গে কাউন্টেস বলল, তারপর মনের কথাটা খুলেই বলে ফেলল, এখন যদি আমরা খুব কড়া হই, ওদের বাধা দেই, তাহলে ওরা লুকিয়ে কি কাণ্ড করে বসবে তাকে জানে। কিন্তু ব্যাপার যা চলছে তাতে মেয়ের সব কথাই আমি জানতে পারি। সন্ধ্যাবেলাও ও নিজে থেকে আমার কাছে ছুটে আসবে আর সব কথা খুলে বলবে। আমি হয়তো ওকে আশকারা দিচ্ছি, কিন্তু আমার কাছে তো এটাই সেরা পথ বলে মনে হয়। ওর দিদির বেলায় আমি আরও কড়া ছিলাম। সুন্দরী বড় মেয়ে কাউন্টেন্স ভেড়া হেসে বলল, হ্যাঁ আমাকে অন্যভাবে মানুষ করা হয়েছিল। হাসিতে সাধারণ সৌন্দর্য বাড়ে, কিন্তু ভেড়ার বেলায় তা হলো না। বরং একটা অস্বাভাবিক অপ্রীতিকর ভাব ফুটে উঠল তার মুখে।
ভেড়া সুদর্শনা, মোটেই বোকা নয়, বেশ বুদ্ধি আছে, ভালো লেখাপড়া শিখেছে, গলাটা মিষ্টি, সে যা বলেছে তাও সত্যি ও সঙ্গত। অথচ কি আশ্চর্য, উপস্থিত সকলেই, অতিথি ও কাউন্টেন্স পর্যন্ত এমনভাবে বেড়ার দিকে তাকালো যে তার কথায় তারা অবাক হয়েছে, বিচলিত বোধ করছে। অতিথি বলল, প্রথম মেয়েদের বেলায় সকলে একটু বেশি সতর্ক হয়ে থাকে, তাদের কিছুটা অসাধারণ করে গড়ে তুলতে চায়। কাউন্ট বলল, সে কথা অস্বীকার করে লাভ কী গো, আমাদের কাউন্টেন্সও তত ভেড়ার বেলায় একটু বেশি মাত্রায় সতর্ক হয়েছিল। আর তাতে কি হয়েছে, সে তো চমৎকার উতরে গেছে। সে ভেড়ার দিকে তাকিয়ে চোখ টিপল। অতিথিরা উঠে দাঁড়িয়ে বিদায় নিল, কথা দিয়ে গেল আহারের সময় আসবে। কি ভদ্রতা, আমি তো ভেবেছিলাম ওরা কোনোদিনই উঠবে না এখান থেকে। অতিথিরা চলে গেলে কাউন্টেন্স বলল, বলায় সকলেই অবাক হয়েছে, বিচলিত অতিথি ও কাউন্টেন্স সহ। অধ্যায় 13। বসার ঘর থেকে বেরিয়ে নাতাশা সবজি ঘর পর্যন্ত গিয়েই থেমে গেল। বসার ঘর থেকে বেরিয়ে নাতাশা সবজি ঘর পর্যন্ত গিয়েই থেমে গেল। সেখানে দাঁড়িয়ে বসার ঘরে কথাবার্তা শুনতে শুনতে সে বরিসের জন্য অপেক্ষা করতে লাগলো। ক্রমেই সে অধৈর্য হয়ে উঠল, পা ঠুকতে লাগলো। বরিস না এলে বুঝি কেঁদেই ফেলবে। এমন সময় তার সতর্ক পায়ের শব্দ কানে এলো। না দ্রুত না ধীরে সে আসছে। নাতাশা তাড়াতাড়ি ফুলের টবগুলোর ভিতরে গিয়ে লুকিয়ে পড়ল। বরিস ঘরের মাঝখানে এসে থামল, চারদিকে তাকালো, পোশাক থেকে একটু ধুলো ঝাড়ল, তারপর আয়নার কাছে গিয়ে নিজের সুন্দর মুখখানি দেখতে লাগলো। সে কি করে দেখার জন্য নাতাশা লুকিয়ে থেকেই সব কিছু দেখতে লাগলো। বরিস কিছুক্ষণ আয়নার সামনে দাঁড়ালো, একটু হাসলো, তারপর অপর দরজাটার দিকে এগিয়ে গেল। নাতাশা তাকে ডাকতে গিয়েও মনের ইচ্ছাটা পাল্টে ফেলল। ভাবল ও আমাকে খুঁজে বের করুক। বরিস বেরিয়ে যাওয়া মাত্রই সোনিয়া এসে হাজির হলো। তার মুখ লাল, চোখে পানি, মুখে রাগ রাগ অস্পষ্ট কথা। প্রথমেই তার কাছে ছুটে যাবার যে ইচ্ছাটা নাতাশার মনে এসেছিল সেটাকে চেপে রেখে সে লুকিয়েই রইল। বাইরে কি ঘটছে তাই দেখতে লাগলো। একটু অদ্ভুত নতুন অভিজ্ঞতা তার হচ্ছে। আপন মনে বিড়বিড় করতে করতে সোনিয়া বসবার ঘরের দরজার দিকেই তাকিয়ে আছে। দরজা খুলে নিকোলাস ঘরে ঢুকলো। সোনিয়ার কাছে ছুটে গিয়ে বলল, সোনিয়া, তোমার কি হয়েছে? তুমি কেমন করে পারলে? কিছুই হয়নি, কিছুই হয়নি, আমাকে একলা থাকতে দাও। সোনিয়া ফুঁপিয়ে উঠল, আমি জানি কি হয়েছে। বেশ তো, জানো তো ভালোই, তার কাছেই ফিরে যাও। সোনিয়া, এদিকে তাকাও। বাজে কথা কল্পনা করে কেন তুমি এভাবে আমাকে কষ্ট দিচ্ছ, আর নিজেও কষ্ট পাচ্ছ? তার হাত ধরে নিকোলাস বলল। সোনিয়া হাতটা সরালো না, তার কান্নাও থেমে গেল। নাতাশা একেবারে চুপ, বুঝি তার নিঃশ্বাসও পড়ছে না। জলজলে চোখ মেলে লুকিয়ে থেকেই সব কিছু দেখতে লাগলো, ভাবতে লাগলো এখন কি ঘটবে। নিকোলাস বলল, সোনিয়া, এই জগতে অন্য লোককে নিয়ে আমার কি দরকার? তুমিই আমার সব, তোমাকে আমি তা প্রমাণ করে দেব। তোমার মুখে এসব কথা আমি শুনতে চাই না। বেশ, তাহলে বলবো না, শুধু তুমি আমাকে ক্ষমা করো সোনিয়া। কাছে গিয়ে নিকোলাস সোনিয়াকে চুমু খেলো। আহা, কি সুন্দর, নাতাশা ভাবল। সোনিয়া ও নিকোলাস সবজি ঘর থেকে চলে গেলে নাতাশাও সেখান থেকে বেরিয়ে বরিসকে ডেকে আনলো। অর্থপূর্ণ চতুর দৃষ্টিতে তাকিয়ে বলল, বরিস, এখানে এসো, তোমাকে কিছু বলতে চাই। এখানে এখানে। বরিসকে নিয়ে সে সবজি ঘরে সেই টবগুলোর মধ্যে গেল যেখানে সে লুকিয়েছিল। বরিস হাসতে হাসতে তাকে অনুসরণ করল। সেই কিছুটা কি? বরিস প্রশ্ন করল। নাতাশা বিচলিত বোধ করল, চারদিকে তাকালো, তারপর একটা টবের উপর ছুঁড়ে ফেলে দেওয়া পুতুলটাকে দেখে সেটাকে তুলে নিল। পুতুলটাকে চুমু খাও, সে বলল। বরিস এক দৃষ্টিতে তার উন্মুখ মুখখানের দিকে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। নাতাশা বলল, চাই কি? আচ্ছা, তাহলে এখানে এসো। গাছপালাগুলোর আরও ভিতরে ঢুকে সে পুতুলটাকে ফেলে দিল। ফিসফিসিয়ে বলল, আরও কাছে, আরও কাছে। সে তরুণ অফিসারটার হাত চেপে ধরল। তার সলজ্জ মুখে ফুটে উঠল একটি
গম্ভীর ভয়ের ভাব। আর আমাকে চুমু খাবে কি ভুরুর নিচ দিয়ে? তার দিকে তাকিয়ে একটু হেসে উত্তেজনায় প্রায় কেঁদেই ফেলে অস্পষ্ট গলায় নাতাশা ফিসফিস করে বলল। বরিস লজ্জায় লাল হয়ে উঠল। নাতাশার উপর ঝুঁকে পড়ে আরও লাল হয়ে সে বলল, আচ্ছা, মজার লোক তো তুমি। কিন্তু সে অপেক্ষা করে রইল, কিছুই করল না। হঠাৎ নাতাশা লাফ দিয়ে একটা টবের উপর উঠে বরিসের চাইতে উঁচু হয়ে দুটি খোলা হাত তার গলায় ঝরিয়ে ধরে আলিঙ্গন করল এবং মাথার চুলগুলোকে পিছনে ঠেলে দিয়ে গভীর আশ্লেষে তার ঠোঁটের উপর চুমু খেল। তারপর টবগুলোর অপর পাশে নেমে নাতাশা ঘাড় কাত করে দাঁড়ালো। বরিস বলল, নাতাশা, তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ভালোবাসো? নাতাশা বলল, হ্যাঁ ভালোবাসি, কিন্তু দয়া করে এরকম কাজের মধ্যে আমাদের টেনে নিও না। আরও 4 বছরের মধ্যেই এখন আমি তোমার প্রাণী প্রার্থনা করব। নাতাশা ভাবতে লাগলো। 13, 14, 15, 16 সুন্দর ছোট আঙুল সে গুনতে লাগলো। কিন্তু ঠিক আছে, তাহলে কথা পাকা হলো? আনন্দ ও তৃপ্তির হাসিতে তার অনুপ মুখখানি ঝলমল করে উঠল। পাকা হলো, বরিস জবাব দিল। 4 দিনের মতো? মেয়েটি বলল, মৃত্যু পর্যন্ত। বরিসের হাতটা ধরে খুশি ভরা মুখে নাতাশা তাকে নিয়ে পাশের ছোট ঘরটাতে গেল। অধ্যায় 14। অতিথিদের আপ্যায়ন করে কাউন্টেন্স এতই ক্লান্ত হয়ে পড়ল যে দারোয়ানকে হুকুম দিল যেন আর কাউকে ঢুকতে না দেয়। তবে দারোয়ানকে আরও বলা হলো, অভিনন্দন জানাতে যারাই আসবে তাদের যেন খাবার নিয়ন্ত্রণ অবশ্যই জানানো হয়। ছোটবেলাকার বন্ধু প্রিন্সেস মিখাইলভনার সঙ্গে কিছু গোপন কথা বলার ইচ্ছা হলো কাউন্টেসের। বন্ধুটি পিটার্সবুর্গ থেকে আসার পরে তার সঙ্গে ভালো করে দেখাই হয়নি। আন্না মিখাইলভনা তার চেয়ারটা কাউন্টেসের চেয়ারের কাছে টেনে নিল। আন্না মিখাইলভনা বলল, তোমার সঙ্গে আমি প্রাণ খুলেই কথা বলবো। পুরনো বন্ধুদের মধ্যে কজনই বা আর আছি, সেই জন্যই তো তোমার বন্ধুত্ব আমার কাছে এত মূল্যবান। ভেড়ার দিকে তাকিয়ে এসে থামালো। কাউন্টেন্স বন্ধুর হাতে চাপ দিল। বড় মেয়ের ভেড়া তার খুব প্রিয় নয়। তাকে বলল, ভেড়া, তুমি বুদ্ধি বিবেচনা এত কম কেন? তুমি কি বুঝতে পারছো না যে তুমি এখানে থাকো এটা আমরা চাইছি না? অন্য মেয়েদের কাছে যাও না হয়। ভেড়া তাচ্ছিল্যের হাসি হাসল, কিন্তু মোটেই আহত হয়েছে বলে মনে হলো না। নিচের ঘরে যাবার জন্য উঠে দাঁড়িয়ে বলল, তুমি যদি আগেই আমাকে বলতে মামুনি, আমি চলে যেতাম। ছোট ঘরটার পাশ দিয়ে যেতে যেতে সে দেখল 2 যুগল বসে আছে, এক জানালায়, এক যুগল। সে থেমে গ্রেনার হাসি হাসল। সোনিয়া বসছে নিকোলাসের পাশে। নিকোলাস নিজের লেখা প্রথম কবিতাটি সোনিয়াকে দেবার জন্য সেটা নকল করছে। বরিস ও নাতাশা বসেছিল আরেকটা জানালায়। ভেড়া ঢুকতেই তারা কথা বন্ধ করল। অপরাধ সূচক অথচ খুশি মুখে সোনিয়া ও নাতাশা ভেড়ার দিকে তাকালো। 2টি ছোট মেয়ে প্রেমে পড়েছে। এ দৃশ্য তো সুখকর, কিন্তু তাদের দেখে ভেড়ার মনে কোনো রকম সুখের ভাব জাগল না। সে বলল, কতবার তোমাকে বলিনি যে আমার কোনো জিনিস নেবে না? তোমার তো নিজের একটা ঘর আছে। নিকোলাসের কাছ থেকে সে দোয়াতটা নিয়ে নিল। কলমটা ডুবিয়ে নিকোলাস বলল, 1 মিনিট। ভেড়া বলল, তুমি সবসময়ই অসময়ে কাজ করো। বসবার ঘরে এমনভাবে ছুটে এসেছিলে যে তোমার জন্য সকলেই লজ্জা পেয়েছিল। সে যা বলল সে কথাই ঠিক। হয়তো সেজন্যেই কেউ কোনো জবাব দিল না। 4 জনই ওর দিকে তাকাতে লাগলো। দোয়াতটা হাতে নিয়ে ভেড়া ঘরের মধ্যেই রয়ে গেল। তোমাদের এই বয়সে নাতাশা ও বরিসের মধ্যে, অথবা তোমাদের দুজনের মধ্যে কি এমন গোপন কথা থাকতে পারে? যত সব বাজে ব্যাপার। দেখো ভেড়া, তাতে তোমার কি? আত্মপক্ষ সমর্থনে নাতাশা শান্ত গলায় বলল, মনে হচ্ছে আজ সে সকলের প্রতি দয়ালু ও স্নেহশীল। কি বোকামি! ভেড়া বলল, তোমার জন্য আমি লজ্জিত। গোপন কথাই বটে। একটু গরম হয়ে নাতাশা বলল, সকলেরই নিজস্ব কিছু গোপন কথা থাকে। তোমারও বের্গের ব্যাপারে তো আমরা নাক গলাই না। ভেড়া বলল, না গলানোই উচিত, কারণ আমার আচরণে কখনো অন্যায় কিছু থাকে না। কিন্তু বরিসের সঙ্গে তোমার আচরণের কথা আমি এখনই মামুনিকে বলে দেব। বরিস বলল, নাতালিয়া ইলিয়েচিনিয়া আমার প্রতি খুব ভালো ব্যবহৃত করে।
আমার কোনো অভিযোগ নেই। থামো বরিস, তুমি এমনই এক কূটনীতিক যে আমরা বিরক্ত হয়ে উঠেছি। ঈষৎ কাঁপা ক্ষুব্ধ গলায় নাতাশা বলল। আমাকে ও বিরক্ত করে কেন? তারপর ভেড়ার দিকে ফিরে বলল, এসব তুমি কোনোদিন বুঝবে না, কারণ তুমি কোনোদিন কাউকে ভালোবাসোনি। তোমার হৃদয় বলে কিছু নেই। তুমি একটি মাদাম দ্য জেনলিস, তার বেশি কিছু নয়। এই ডাকনামটা ভেড়াকে দিয়েছে নিকোলাস। এটাতে যথেষ্ট হুল আছে বলে মনে করা হয়। আর আর মানুষের প্রতি বিরূপ ব্যবহার করাতেই তোমার সবচেয়ে বেশি আনন্দ। যাও, বের্গের সঙ্গে যত পারো প্রেম প্রেম খেলা করো গে। আর যাই করি, আমি কখনো অতিথিদের সামনে একটা ছেলের পিছনে ছুটব না। নিকোলাস বলল, দেখো, তুমি যা চেয়েছিলে তা করেছ। প্রত্যেককে কতকগুলি অপ্রীতিকর কথা বলেছ, তাদের বিপর্যস্ত করেছ। চলো আমরা নার্সারিতে যাই। একদল সন্ত্রস্ত পাখির মতো চারজন ঘর থেকে বেরিয়ে গেল। ভেড়া বলল, অপ্রীতিকর কথা আমাকেই বলা হয়েছে, আমি কাউকে বলিনি। দরজার পথে অনেকগুলো হাস্যমুখে গলার শব্দ ভেসে এলো। মাদাম দ্য জেনলিস, মাদাম দ্য জেনলিস। প্রত্যেককে বিরক্ত করে তুললেও সুন্দরী ভেড়া কিন্তু হাসতে লাগলো। এসব কথা ভ্রুক্ষেপ না করে আয়নার কাছে গিয়ে সে চুল ও গলবন্ধ ঠিক করতে লাগলো। নিজের সুন্দর মুখের দিকে তাকিয়ে সে যেন আরও নির্বিকার ও শান্ত হয়ে উঠল। বসবার ঘরে তখনও আলোচনা চলছে। কাউন্টেন্স বলল, দেখো ভাই, আমার জীবনটাও কিছু শুধুই গোলাপে ছাওয়া নয়। যেভাবে আমরা জীবন চালাচ্ছি তাতে আমাদের সামর্থ্যে যে বেশি দিন কুলোবে না তা কি আমি জানি না? কেবল ক্লাব আর ক্লাব, আর আলস্যে গা ঢেলে দেওয়া। গ্রামে গিয়েই বা কি বিশ্রাম আছে? থিয়েটার, শিকার, আর কি যে নয় তা ঈশ্বরই জানেন। কিন্তু আমার কথা থাক, তুমি কেমন চালাচ্ছ তাই বলো। তোমাকে দেখে আমি তো অবাক হয়ে যাই। আনেত, এই বয়সেও কেমন করে তুমি গাড়ি হাঁকিয়ে একা মস্কো যাচ্ছ, পিটার্সবুর্গ যাচ্ছ, মন্ত্রী ও বড় বড় সব লোকদের সঙ্গে দেখা করছো, তাদের দিয়ে কার্য উদ্ধার করছো। খুবই বিস্ময়কর ব্যাপার। কেমন করে সব ব্যবস্থা করে ফেলবে? আমি সম্ভবত এ কাজ করতে পারতাম না। আন্না মিখাইলভনা জবাব দিল, হায় প্রিয় সখী, ঈশ্বর করুন একটি তোমাকে ছেলে নিয়ে নিঃসম্বল অবস্থায় বিধবা হওয়া যে কী জিনিস তা যেন তোমাকে কখনো জানতে না হয়। সে অবস্থায় পড়লে মানুষকে অনেক কিছু শিখতে হয়। সেই মামলাটা আমাকে অনেক শিখিয়েছে। যখন কোনো বড় মানুষের সঙ্গে দেখা করতে হয় তখন একটা চিঠি লিখি, প্রিন্সেস অমুকের ইচ্ছা অমুকের সঙ্গে একবার দেখা করবে। তারপর একটা গাড়ি নিয়ে 2বার, 3বার, 4বার, যতক্ষণ কার্যসিদ্ধি না হয় ততক্ষণ নিজেই তার কাছে যাই। কাউন্টেস জিজ্ঞেস করল, আচ্ছা, বরির ব্যাপারে তুমি কার কাছে আবেদন জানিয়েছিলে? দেখো তো, তোমার ছেলে এর মধ্যেই রক্ষী বাহিনীর অফিসার হয়ে গেল, আর আমার নিকোলাস যাচ্ছে সমর শিক্ষার্থী ক্যাডেট হয়ে। তার হয়ে কথা বলবার কেউ নেই। তুমি কাকে ধরেছিলে? প্রিন্স ভ্যাসিলিকে। তিনি খুব দয়া দেখিয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি রাজি হয়ে গেলেন এবং সম্রাটের কাছে ব্যাপারটা তুললেন। উদ্দেশ্য সিদ্ধির জন্য তাকে যেসব অসম্মান সইতে হয়েছিল তা ভুলে গিয়ে প্রিন্সেস আন্না মিখাইলভনা বেশ উৎসাহের সঙ্গে কথাগুলি বলল। প্রিন্স ভ্যাসিলিকি খুব বুড়ো হয়েছেন? কাউন্টেস জানতে চাইল। রুমিয়ান্তোসাবদের থিয়েটারের একসঙ্গে অভিনয় করার পরে আর তার সঙ্গে আমার দেখা হয়নি। মনে হয় তিনি আমাকে ভুলেই গেছেন। সে সময় কিন্তু আমার দিকে তার নজর ছিল। কাউন্টেন্স হেসে বলল। আন্না মিখাইলভনা জবাব দিল, তিনি ঠিক আগের মতোই আছেন। অমায়িকতা একেবারে উপচে পড়ে। পদমর্যাদা তার মুন্ডু ঘুরিয়ে দেয়নি। আমাকে বললেন, প্রিয় প্রিন্সেস, আপনার জন্য মাত্র এইটুকু করতে পারছে বলে আমি দুঃখিত। আপনার সব কথা আমি সবসময় মনে রাখব। সত্যি তিনি চমৎকার লোক আর খুব দয়ালু আত্মীয়। কিন্তু আমার ছেলেকে আমি কত ভালোবাসি তা তো তুমি জানো নাতালি। তার সুখের জন্য আমি সব কিছু করতে রাজি। আর আমার সংসারের অবস্থা এখন এত খারাপ যে আমার অবস্থা অতি ভয়ঙ্কর। আন্না মিখাইলভনা গলা নামিয়ে বলতে লাগলো, হতভাগা মামলাটার জন্য আমি সর্বস্ব খুইয়েছি, অথচ মামলা ঝুলেই আছে। তুমি কি বিশ্বাস করবে যে আমার হাতে একটি পেনিও নেই? কি করে যে বরির পোশাক কিনবো জানি না। রুমাল বের করে কাঁদতে শুরু করলো। 500 রুবল আমার দরকার,
আর আছে মাত্র 25 রুবলের একখানা নোট। এই তো আমার অবস্থা। এখন আমার একমাত্র ভরসা কাউন্ট সিরিল ভাদিমিরভিচ বেজকুভ। তিনি যদি তার ধর্মছেলেকে সাহায্য না করেন, তুমি তো জানো তিনি বড়ির ধর্মভাব এবং তার খরচপত্রের জন্য কিছু না কিছু দেন, তাহলে আমার সব পরিশ্রমে বৃথা হয়ে যাবে। তার পোশাকের ব্যবস্থায় আমি করতে পারবো না। কাউন্টেন্সের 2 চোখ জলে ভরে গেল। সে নীরবে ভাবতে লাগলো। প্রিন্সেস বলল, আমি প্রায় ভাবি, যদিও হয়তো একথা ভাবা পাপ। এই তো কাউন্ট সিরিল ভ্লাদিমিরভিচ একেবারে একা থাকেন। তিনি এত ধনী, প্রভূত সম্পত্তির অধিকারী, অথচ তার এ জীবনের কি দাম? এ তো তার কাছে একটা বোঝা। আর বড়ি সবে তার জীবন শুরু করতে চলেছে। নিশ্চয়ই তিনি বরিসের জন্য কিছু রেখে যাবেন। কাউন্টেন্স বলল, একমাত্র ঈশ্বরে জানেন ভাই। এই ধনী বুড়োরা বড়ই স্বার্থপর হয়। তবু বরিসকে নিয়ে এখনই তার সঙ্গে দেখা করতে যাব, আর সোজাসুজি কথাটা তাকে বলবো। লোকে আমাকে যা বলে বলুক, আমার ছেলের ভাগ্য যখন বিপন্ন, তখন আমার কাছে সবই সমান। প্রিন্সেস উঠে পড়ল। এখন 2টো বাজে। তুমি খাবার খাও। 4টে। তোমার সময় হয়ে গেছে। পিটার্সবুর্গের বাস্তব বুদ্ধিসম্পন্ন মহিলারা সময়ের সদ্ব্যবহার করতে জানে। তাদের মতোই আন্না মিখলাইভনা একজনকে পাঠিয়ে দিল ছেলেকে ডেকে আনতে এবং তাকে নিয়ে সামনের ঘরে গেল। কাউন্টেন্স তাদের বিদায় দিতে দরজা পর্যন্ত গেল। ছেলে যাতে শুনতে না পায় এমনভাবে ফিসফিস করে আন্না মিখলাইভনা বলল, বিদায় ভাই, আমার সৌভাগ্য কামনা করো। খাবার ঘর থেকে বেরিয়ে সামনের ঘরে এসে কাউন্ট বলল, আপনি কি কাউন্ট সিরিল স্নাদেবীর কাছে যাচ্ছেন? তার শরীর ভালো থাকলে পিয়েরকে বলবেন সে যেন আমাদের সঙ্গে খাবার খায়। আপনি তো জানেন সে এ বাড়িতে এসে ছেলে মেয়েদের সঙ্গে নেচেছে। তাকে অবশ্য আমন্ত্রণ জানাবেন। আমরা তো দেখতে চাই তারাস কেমন করে আজ সুনাম রাখে। সে বলল, আমাদের মতো ডিনার কাউন্ট অর্লফ কখনো দিতে পারেনি। অধ্যায় 15। প্রিন্সেস আন্না মিখলাইভনা ও তার ছেলেকে নিয়ে কাউন্টেস রস্তভার গাড়ি খড় বিছানা রাস্তা ধরে চলতে চলতে কাউন্ট সিরিল ভ্লাদিমিরভিচ বেজকুভের বাড়ির প্রকাণ্ড উঠানে ঢুকলে প্রিন্সেস তার পুরনো দিল্লে জামার ভিতর থেকে হাতটা বের করে আদর করে ছেলের কাঁধের উপর রেখে বলল, বাবা বরিস, তাকে ভক্তি করো। কাউন্ট সিরিল ভ্লাদিমিরভিচ তোমার ধর্মবাপ, তার উপরেই তোমার ভবিষ্যৎ নির্ভর করছে। এই কথাটা মনে রেখে তার সঙ্গে ভালো ব্যবহার করো। আর ভালো ব্যবহার করতে তো তুমি ভালোই জানো। ছেলে নির্বিকার গলায় বলল, তার ফলে অপমান ছাড়া আর কিছুই পাওয়া যাবে এমন ভরসা থাকলেও না হয় কথা ছিল। কিন্তু আমি তোমাকে কথা দিয়েছি, তাই তোমার জন্যই সেই কথা আমি রাখব। একটা গাড়ি ফটকে দাঁড়িয়ে আছে দেখেও হলের দরওয়ান মা ও ছেলেকে ভালো করে লক্ষ্য করে, বিশেষ করে মহিলাটির পুরনো ঢিলে জামাটার দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে জানতে চাইল তারা কাউন্ট অথবা প্রিন্সেস কার সঙ্গে দেখা করতে চায়। এবং যখন শুনল যে তারা কাউন্টের সঙ্গে দেখা করতে চায়, তখন বলে দিল যে হিস এক্সেলেন্সির শরীর আজ খুব খারাপ এবং তিনি কারো সঙ্গে দেখা করবেন না। আমাদের ফিরে যাওয়াই ভালো, ছেলে ফরাসিতে বলল। ছেলেকে শান্ত করার জন্য তার কাঁধের উপর হাতটা রেখে মা অনুনয় করে ডাকল, বাবা আমার। বরিস আর কোনো কথা বলল না, কিন্তু জব্বাটা না খুলেই সপ্রশ্ন দৃষ্টিতে মার দিকে তাকালো। আন্না মিখলাইভনা নরম গলায় দারোয়ানকে বলল, দেখো ভাই, আমি জানি কাউন্ট সিরিল ভ্লাদিমিরভিচ খুব অসুস্থ। সেজন্যই আমি এসছি। আমি তার আত্মীয়া। আমি তাকে বিরক্ত করব না ভাই। আমি শুধু প্রিন্স ভ্যাসিলি সের্গেভিচের সঙ্গে দেখা করতে চাই। তিনি তো এখানেই আছেন, তাই না? তুমি আমার কথা বলো। দারোয়ান ঘণ্টাটা টেনে দিয়ে মুখ ফিরিয়ে নিল। সেটা দোতলায় বেজে উঠল। সরু ব্রিচেস, জুতো ও চাতক পাখি মার্কা কোট পরা পরিচারক সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝপথে দাঁড়িয়ে নিচে তাকাতে দারোয়ান হাঁক দিল, প্রিন্সেস ভ্যাসকায়া প্রিন্সেস ভ্যাসিলি সের্গেভিচের সঙ্গে দেখা করতে চান। দেয়ালে মস্ত বড় ভেনিসীয় আয়নার নিজের রং করা পশমি পোশাকের ভাঁজ ঠিক করে নিয়ে ক্ষয়ে যাওয়া জুতা পায়ে মা কার্পেটে মোড়া সিঁড়ি বেয়ে দ্রুত উঠতে লাগল। ছেলের কাঁধে হাত রেখে তার মনে জোর আনবার চেষ্টায় মা আবার বলল, তুমি আমাকে কথা দিয়েছো বাবা। চোখ নিচু করে ছেলে নিঃশব্দে তাকে অনুসরণ করে চলল।
একটা বড় হল ঘরে তারা ঢুকলো। সেই হলের একটা দরজা দিয়ে প্রিন্স ভ্যাসেলির ঘরে যেতে হয়। হলের মাঝখানে পৌঁছে মা ও ছেলে একজন বয়স্ক পরিচারককে সবে জিজ্ঞেস করতে যাবে তারা কোন পথে এগোবে। এমন সময় একটা দরজা ব্রোঞ্জ হাতল ঘুরিয়ে বেরিয়ে এলো প্রিন্স ভ্যাসেলি, তার বুকের উপর একটি বসানো ভেলভেটের কোট। বাড়িতে এই পোশাক পরাই তার রীতি। প্রিন্স ভ্যাসেলির সঙ্গে একজন সুদর্শন লোক, তার মাথা ভর্তি চুল, পিটার্সবুর্গে বিখ্যাত ডাক্তার লোরেন। প্রিন্স বলল, তাহলে এটাই নিশ্চিত? প্রিন্স মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু ডাক্তার ফরাসি উচ্চারণে লাতিন ভাষায় জবাব দিল, খুব ভালো, খুব ভালো। আন্না মিখলাভনা ও তার ছেলেকে দেখে প্রিন্স ভ্যাসেলি মাথা নুইয়ে ডাক্তারকে বিদায় দিয়ে জিজ্ঞাসু দৃষ্টি মেলে নীরবে তাদের দিকে এগিয়ে গেল। ছেলে লক্ষ্য করল হঠাৎ তার মার মুখের উপর গভীর দুঃখের একটা ছায়া নেমে এলো। সে ঈষৎ হাসল। প্রিন্স যে অসন্তোষের চোখে তার দিকে তাকিয়ে আছে সেটা যেন দেখতেই পায়নি এমন ভাব দেখিয়ে প্রিন্স বলল, আহা প্রিন্স, কি দুঃখের মধ্যে আবার আমাদের দেখা হলো। আমার প্রিয় রোগী কেমন আছেন? প্রিন্স ভ্যাসেলি বিব্রত হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে মহিলা ও বরিসকে দেখতে লাগলো। বরিস বিনীতভাবে অভিবাদন করল। প্রত্যাভিবাদন না জানিয়েই প্রিন্স ভ্যাসেলি আন্না মিখাইলভনার দিকে ঘুরে মাথা ও ঠোঁটের ভঙ্গিতে জানিয়ে দিল যে রোগের আশা খুব কম। আন্না মিখলাভনা বলে উঠল, এও কি সম্ভব? আহা, কি দুঃখের কথা, ভাবতেও ভয় হয়। এই আমার ছেলে, ও নিজেই আপনাকে ধন্যবাদ জানাতে এসছে। বরিস আরেকবার সবিনয়ে অভিবাদন করল। বিশ্বাস করুন প্রিন্স, আপনি আমাদের জন্য যা করেছেন একটি মায়ের হৃদয় তা কোনোদিনই ভুলবে না। লেসের চুনোট ঠিক করতে করতে প্রিন্স ভ্যাসেলি বলল, প্রিয় আন্না মিখলাভনা, আপনার একটি কাজ করে দিতে পেরে আমি খুশি হয়েছি। তারপর শক্ত গলায় বরিসকে বলল, ভালোভাবে কাজ করতে চেষ্টা করবে, নিজের যোগ্যতা প্রমাণ করবে। আমি খুশি হয়েছি। তুমি কি ছুটিতে এসেছো? তার গলায় নির্বিকার ঔদাসীন্য। আমি এখন নতুন রেজিমেন্টে যোগ দেবার নির্দেশের অপেক্ষায় আছি, ইয়োর এক্সেলেন্সি, বরিস জবাব দিল। তার কথায় বিরক্তিও প্রকাশ পেল না, আবার আলোচনা শুরু করবার আগ্রহও দেখা গেল না। কিন্তু এত শান্ত ও সশ্রদ্ধভাবে সে কথা বলল যে প্রিন্স তাকে বেশ ভালো করে দেখতে লাগলো। তুমি কি মায়ের কাছেই থাকো? পুনরায় ইয়োর এক্সেলেন্সি কথাটা যোগ করে বরিস বলল, আমি কাউন্টেন্স রস্তভের বাড়িতে আছি। মানে ইলিয়া রস্তভের বাড়িতে, যিনি নাতালে সেনসিনাকে বিয়ে করেছেন? একই একঘয়ে গলায় প্রিন্স ভ্যাসেলি বলল, আমি জানি নাতালে যে কী করে সেই সমস্ত আস্ত ভালুকটাকে বিয়ে করতে মনস্থ করলো তা তো আমি বুঝতে পারলাম না। শুনেছি সে একটা অদ্ভুত বোকা লোক, আবার জুয়ারিও বটে, কিন্তু বড় দয়ালু মানুষ প্রিন্স। বিষণ্ণ হাসি হেসে আন্না মিখলাভনা বলল, যেন সেও জানে যে এ নিন্দা কাউন্ট রস্তভের প্রাপ্য, তবু কেউ যেন বেচারি বুড়ো লোকটার প্রতি অতিরিক্ত কঠোর না হয়। একটু থেমে মুখে আবার দুঃখের ভাব এনে বলল, ডাক্তাররা কি বলেছে? তারা বিশেষ কোনো আশাই দিচ্ছে না, প্রিন্স ভ্যাসেলি জবাব দিল। তাই তো আমারও বরিসের প্রতি যে দয়া তিনি করেছেন সেজন্য চাচাকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। বরিস তো তারই ধর্মছেলে। প্রিন্স ভ্যাসেলি চিন্তিতভাবে ভুরু কুঁচকাল। আন্না মিখলাভনা বুঝতে পারল তাকে কাউন্ট বেজখোয়াবের সম্পত্তির একজন দাবিদার ভেবে প্রিন্স ভয় পেয়ে গেছে। তাই তাকে সান্ত্বনা দেবার জন্য তাড়াতাড়ি বলে উঠল, চাচার প্রতি ভক্তি ও অনুরাগবশতই আমরা এসেছি। তার চরিত্র তো আমার জানা, মহৎ, ন্যায়নিষ্ঠ। কিন্তু আপনি তো জানেন একমাত্র প্রিন্সেসরা ছাড়া তার কাছে আর কেউ থাকে না। তারা তো এখনো ছোট। মাথাটা নিচু করে সে অনুচ্চ কণ্ঠে বলতে লাগল, তিনি কি শেষ কাজগুলো করেছেন প্রিন্স? সেই শেষ মুহূর্তগুলি কত না অমূল্য, তাতে খারাপ কিছু হবে না। তাই তিনি যখন এত অসুস্থ তখন তাকে প্রস্তুত করে রাখা তো একান্তই দরকার। দেখুন প্রিন্স, এই কথাগুলি কিভাবে বলতে হয় তা আমরা মেয়েরাই জানি। আমার পক্ষে যত কষ্ট করেই হোক, তবু তার সঙ্গে আমাকে দেখা করতেই হবে। কষ্ট সইতে আমি অভ্যস্ত। স্পষ্টতই প্রিন্স তাকে বুঝতে পেরেছে, আর আন্না পাভলভনার বাড়ির মতোই এখানেও বুঝতে পেরেছে যে আন্না মিখলাভনাকে এড়িয়ে যাওয়া শক্ত। সে বলল, তার সঙ্গে দেখা করাটা কি তার পক্ষে খুব বেশি কষ্টকর হবে না? বরং সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা যাক। ডাক্তাররা একটা সংকটের আশঙ্কা করছে। কিন্তু প্রিন্স, এরকম অবস্থায় তো অপেক্ষা করা চলে না। ভেবে দেখুন,
তার আত্মার কল্যাণ বিপন্ন হয়ে পড়েছে। আহা, সেটা বড়ই দুঃখের কথা। একজন খ্রিস্টানের অবশ্যই করণীয়। ভেতরকার একটা ঘরের দরজা খুলে কাউন্টের ভাইঝি ঘরে ঢুকল। তার মুখটা কঠিন দেখাচ্ছে। তার খাটো পায়ের তুলনায় শরীরটা অস্বাভাবিক রকমের লম্বা। প্রিন্স ভ্যাসেলি তার দিকে ফিরল। এই যে, তিনি কেমন আছেন? একই রকম। কিন্তু এসব গোলমালের মধ্যে কি করে আশা করেন? আন্না মিখলাইভনার দিকে তাকিয়ে প্রিন্সেস বলল। কাউন্টের ভাইজের দিকে একটু এগিয়ে খুশির হাসি হেসে আন্না মিখলাইভনা বলল, আহা, আমি তো তোমাকে ঠিক চিনি না। আমি এসে পড়েছি আমার চাচার সেবার ব্যাপারে তোমাকে সাহায্য করতে। আমি সর্বদাই প্রস্তুত। তোমরা যে কী অবস্থার ভিতর দিয়ে চলেছ সেটা আমি বুঝি। প্রিন্সেস কোনো জবাব দিল না, একটু হাসল না পর্যন্ত। তৎক্ষণাৎ ঘর থেকে চলে গেল। আন্না মিখলাইভনা হাতের দস্তানা খুলল। বিজিত মর্যাদাকে দখল নেবার জন্য একটা হাতল চেয়ারে বসে প্রিন্স ভ্যাসেলিকে পাশের আসনে বসতে বলল। হেসে ছেলেকে বলল, বরিস, আমার চাচা কাউন্টকে দেখতে আমি ভেতরে যাচ্ছি। ইতোমধ্যে তুমি গিয়ে পিয়েরের সঙ্গে দেখা করো। তাকে রস্তবদের আমন্ত্রণটা জানাতে ভুলো না যেন। তারা তাকে ডিনারে ডেকেছেন। প্রিন্সের দিকে ঘুরে বলল, মনে হচ্ছে পিয়ের আমাদের সঙ্গে যাচ্ছে না, কি বলেন? প্রিন্সের মনের অবস্থা ভালো নয়। সে বলল, ঠিক আছে, ঠিক উল্টো। আপনি যদি সে যুবকটির সঙ্গে থেকে আমাকে রেহাই দেন তাহলে আমি খুশি হব। সে এখানে এসছে, কিন্তু কাউন্ট তাকে একটিবারও ডেকে পাঠায়নি। সে 2 কাত ঝাঁকুনি দিল। একটি পরিচারক এসে বরিসকে নিয়ে সিঁড়ির এক ধাপ নেমে আরেক ধাপ উঠে পিয়েরের ঘরের দিকে এগিয়ে গেল। অধ্যায় 15 শেষ।